আজকে আমাদের আলোচ্য বিষয় শোল্ডার কমপ্লেক্স। শোল্ডার কমপ্লেক্স রিজনের পেইন, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি পেইনফুল শোল্ডার। পেইনফুল শোল্ডার যদি আমরা বলি তাহলে এখানে সব কিছু চলে আসে, তাই না? তাহলে এই পেইনফুল শোল্ডার সম্বন্ধে জানার আগে আমাদের জানতে হবে সর্বপ্রথম যে শোল্ডার কমপ্লেক্স কি, শোল্ডার জয়েন্ট, দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশন এটা আমাদের জানতে হবে। আমরা জানি শোল্ডার কমপ্লেক্স কনসিস্ট অফ থ্রি জয়েন্ট অ্যান্ড অর আর্টিকুলেশন। থ্রি জয়েন্টের মধ্যে একটা হলো ক্লিনোভিউলার জয়েন্ট অথবা শোল্ডার জয়েন্ট, তাকে আমরা বলছি। এইটা কি ক্লিনোভিউলার জয়েন্টটা কি? গ্লিনয়েড ক্যাভিটি অফ দি হিউমেরাস অ্যান্ড হেড অফ দি হিউমেরাস অ্যান্ড গ্লিনয়েড ক্যাভিটি অফ দি স্ক্যাপুলা। ঠিক আছে, এটা হলো আর্টিকুলেশন। আর এর ভিতরে কি থাকে? এখানে কনসিস্ট অফ অথবা কভার্ড বাই হাইলিন কার্টিলেজ। হাইলিন কার্টিলেজ থাকে, এই হাইলিন কার্টিলেজের কাভারিং সেটা হলো সাইনোভিয়াল মেমব্রেন। আর সাইনোভিয়াল মেমব্রেনের কাজ হলো কি? এটা আমাদের যে শোল্ডার জয়েন্ট যেটা আছে, গ্লিনোভিউলার জয়েন্ট আছে যেটা, সেটাকে ফ্রিকশন থেকে প্রিভেনশন করে এবং মোবিলিটি ইনক্রিজ করে, মুভমেন্টে সহযোগিতা করে। আর কি করে? একটা হাড় আর একটা হাড়ের সাথে অস্টোকাইনেমেটিক ফ্রিকশন প্রিভেনশন করে। ঠিক আছে, এটা হলো সাইনোভিয়াল ফ্লুইডের কাজ। আরও কি কাজ আছে সাইনোভিয়াল ফ্লুইডের? সে কী করে? প্রপার নিউট্রিশন সাপ্লাই টু দ্য কার্টিলেজ ক্যাপসুল ভার্সা। সারাউন্ডিং যে রিজন আছে সেই জায়গাতে প্রপার নিউট্রিশন সাপ্লাই দেয়। শুধু অর্থাৎ সব কিছু যে রিজন আছে আর কিছু সবখানেই নিউট্রিশন সাপ্লাই দেয় কে? সাইনোভিয়াল ফ্লুইড। আর এই সাইনোভিয়াল ফ্লুইডটা দেখতে কেমন? যা আমরা যখন পিচ্ছিল পদার্থ জাস্ট লাইক ওয়াটারি, আমরা যখন ডিম ভাঙি না, ডিমের সাদা অংশ যেটা, এটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইডের সাথে ব্যবহার করতে পারি। আর যেটা ডিমের লাল হলুদ অংশ পাওয়া যায়। ঠিক আছে, এখন এই যে সাদা অংশের মতো পিচ্ছিল পদার্থ, এই পিচ্ছিল পদার্থের কাজ হলো আমাদের শোল্ডার জয়েন্টকে মুভমেন্ট করে। তাহলে এক নম্বর হলো যে গ্লিনোভিউলার জয়েন্ট অ্যাটাচমেন্ট আছে। দুই নম্বর হলো যে এখানে আর্টিকুলেশন অফ দি আনাদার টু জয়েন্ট কি? একটা হলো স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। ক্লাভিকুলার জয়েন্ট হলো স্টার্নাম, আমাদের স্টার্নাম আছে না, স্টার্নাম এবং ক্লাভিকুলার এখানে জয়েন্ট, এই জয়েন্টগুলো হলো স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। তারপর তিন নম্বরে হলো অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। ক্লাভিকল এবং অ্যাক্রোমিও প্রসেস একসাথে লাগা। ঠিক আছে, এটা আমরা বলছি অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। আরেকটা জয়েন্ট না, এটাকে আমরা বলি আর্টিকুলেশন। এটা হলো স্ক্যাপুলোথোরাসিক আর্টিকুলেশন। এটাকে কি বলি আমরা? স্ক্যাপুলোথোরাসিক আর্টিকুলেশন। স্ক্যাপুলোথোরাসিক আর্টিকুলেশনটা কি করে? আমাদের স্ক্যাপুলার সাথে স্পাইনের সাথে অ্যাটাচ করে। ঠিক আছে, এবং পিছন দিয়ে যে আমাদের স্পাইনের উপরে ইরেক্টর স্পাইন অ্যান্টি গ্র্যাভিটি মাসল আছে, রম্বয়েড মাসল আছে, তার সাথে অ্যাটাচমেন্ট আছে। ঠিক আছে, এখানে আমাদের মাসল টু টেন্ডন সাথে কানেকশন আছে। এটা গেল আমাদের শোল্ডার কমপ্লেক্স আর গ্লিনোভিউলার জয়েন্টের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ভুল হবে কারো? খুব সহজ জিনিস। যদি আমরা বলি হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন শোল্ডার জয়েন্ট অ্যান্ড শোল্ডার কমপ্লেক্স, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট ইট? কী হবে যে এটা তিনটা জয়েন্ট মিলা গঠিত আর একটা আর্টিকুলেশন, আর এটা শুধু হেড অফ দি হিউমেরাস অ্যাটাচ টু দ্য গ্লিনয়েড ক্যাভিটি অফ দি স্ক্যাপুলা। ঠিক আছে, এর সমন্বয়ে আমাদের কী হলো? শোল্ডার কমপ্লেক্স গঠিত। এখন আমাদের মূল টার্গেট হলো আজকে যে আমরা যেটা জানবো, যে শোল্ডার জানবো যে পেইনফুল শোল্ডার। তাহলে আমরা যেহেতু আর্টিকুলেশন জানতে পারলাম, তাহলে আমরা সহজে বুঝতে পারবো হোয়াট আর দ্য কজেস অফ শোল্ডার পেইন। তখন আমরা পাবো না হোয়াট আর দ্য কজেস অফ শোল্ডার পেইন। শোল্ডার পেইন হতে গেলে সর্বপ্রথম যদি আমরা দেখি যে আমরা এই যে আর্টিকুলেশন বললাম তার মধ্যে কিছু সব কিছু আছে না? কিছু বোন আছে, কিছু কার্টিলেজ আছে, কিছু লিগামেন্ট আছে না? এই যে কার্টিলেজ, লিগামেন্ট
সব টিস্যু যতগুলোই আছে না কেন, এখন এই কম্পোনেন্টগুলোর ভিতরে যদি যে কোনো রকমের ডিশন থাকে বা কোনো ইঞ্জুরি থাকে, রাপসার থাকে, ইনফেকশন থাকে, ইনফ্লামেশন থাকে, তাহলেই তো আমাদের সোলার জয়েন্টে হবে না? তাহলে আমরা কি দেখতে পাই যে সেখানে সাইনোভিয়াল ফ্লুইড আছে, সাইনোভিয়াল মেমব্রেন আছে। এখন সাইনোভিয়াল মেমব্রেন যদি ইনফ্লামেশন হয়ে যায়, সাইনোভিয়াল মেমব্রেন যদি ইনফ্লামেশন হয়, সে কি প্রপারলি সাইনোভিয়াল ফ্লুইড সাপ্লাই দিতে পারবে? সে পারবে না। তাহলে কী হবে? ইনফ্লাম বা ইনফেক্টেড সাইনোভিয়াল ফ্লুইড সাপ্লাই দিবে। সাপ্লাই দেওয়ার ফলে আমাদের অরিজিনাল সাইনোভিয়াল ফ্লুইডের যে একটা ভিসকোসিটি, তার যে একটা মোবিলিটি ছিল, সেটা কি থাকবে? ফলে কী হবে? তার শোল্ডার জয়েন্টের, শোল্ডার কমপ্লেক্সের মুভমেন্ট রিস্ট্রিকশন হয়। মুভমেন্ট রিস্ট্রিকশন কেন হয়? সাইনোভিয়াল মেমব্রেন আক্রান্ত হয়, অ্যাজ এ রেজাল্ট ইনফ্লাম অথবা ইনফেক্টেড সাইনোভিয়াল ফ্লুইড সাপ্লাই আসে। ফলে কি হচ্ছে? জেলির মতো শক্ত হয়ে যাচ্ছে, অ্যাডিশন ফর্মেশন হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে? শোল্ডার জয়েন্ট মুভমেন্ট, অল কাইন্ডস অফ মুভমেন্ট রিস্ট্রিকশন হচ্ছে। আরও কি হচ্ছে? এই যে আমাদের শোল্ডার জয়েন্ট আছে, সেখানে অ্যাক্সিলারি স্যাক আছে তালের শ্বাসের মতো। সেই অ্যাক্সিলারি স্যাকের ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড গিয়ে জমাট বেঁধে যাচ্ছে। অর্থাৎ নর্মাল সাইনোভিয়াল ফ্লুইড তো সে মুভমেন্টে সহযোগিতা করবে, কিন্তু যখনই সে জেলের মতো শক্ত হয়ে যাচ্ছে, সেই সাইনোভিয়াল ফ্লুইডটা কী করছে? তার মুভমেন্ট রিস্ট্রিকশনকে আরও বাড়িয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে? মাসল স্পাজম হচ্ছে, শর্টেনিং হচ্ছে। এখন দেখো কোথায় কোথায় মাসল শর্টেনিং হচ্ছে। মাসল শর্টেনিং হচ্ছে, আমি বললাম প্রথমে আর্টিকুলেশন বললাম, যেখানে আরও বলছে যে 20 মাসল আছে, তিনটা জয়েন্ট, একটা আর্টিকুলেশন, আরও 20 মাসল। এই যে 20 মাসল সারাউন্ডিং অ্যাটাচমেন্ট আছে, তারা কী করে? এই আমাদের শোল্ডার জয়েন্টকে মুভমেন্ট করতে সহযোগিতা করে, স্টেবিলাইজ করতে সহযোগিতা করে, তাই না? এখন এই মাসলগুলো যখন শর্টেনিং হবে, তখনই তো স্পাজম হচ্ছে, নাকি? স্পাজম হচ্ছে না? কন্টিনিউয়াস যদি স্পাজম থাকে, তাহলে আমাদের শোল্ডার কমপ্লেক্সের যে টোটাল রিজিয়ন, যেটা আমরা বললাম স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, স্ক্যাপুলোথোরাসিক আর্টিকুলেশন, গ্লিনোহিউমারাল জয়েন্ট, আবার আমরা বললাম অ্যাক্টিভোক্লাভিকুলার জয়েন্ট, বললাম না? এই সারাউন্ডিং যে মাসল আছে, লিগামেন্ট আছে, অল আর শর্টেড। একে আমরা বলতেছি স্পাজম। স্পাজম থাকলে কন্টিনিউয়াস পেন থাকে। এই যে কন্টিনিউয়াস পেন থাকতেছে, স্পাজম থাকতেছে, ফলে কী হচ্ছে? আমাদের যে মাসল এবং ফেসিয়ার ভিতরে একটা নর্মাল মুভমেন্ট আসে না? নর্মাল মুভমেন্ট, এই নর্মাল মুভমেন্ট আর থাকে, মাসল এবং ফেসিয়া ইনফরমেশন হয়। দীর্ঘদিন স্পাজম থাকার ফলে সে সহজেই মুভমেন্ট করতে পারছে না। ফলে কী হচ্ছে? যখনই মুভমেন্ট করতে পারতেছে না মাসল এবং ফেসিয়ার ভিতরে, তখন তার সারাউন্ডিং যে মাসল আছে, 20 মাসল, সেই মাসলগুলো তো মুভমেন্ট রিস্ট্রিক্টেড হচ্ছে, ঠিক আছে? এই রিজনকে আমরা বলতেছি মায়োফেসিয়াল সিনড্রোম। অর্থাৎ মায়োফেসিয়াল সিনড্রোমের কারণেও কিন্তু একটা পেইন হয়, শোল্ডার জয়েন্টের পেইন, ঠিক আছে না? আরও কিছু ওভারল্যাপিং ডায়াগনোসিস আছে। সেটা কি হতে পারে? যে আমাদের যে স্পাইন আছে, সেখানে T4 রিজিয়নে এখানে কি হয়? মাসল এবং ফেসিয়াল ভিতরে ইনফ্লামেশন হয়, অথবা T4 যে স্পাইন আছে, সেটা T4 যেটা ট্রান্সভার্স প্রসেস আছে, হ্যাঁ, ট্রান্সভার্স প্রসেসটা কী হয়? স্পাইনের সাথে অ্যাটাচ করবে, সেখানে প্যাসেজ জয়েন্ট থাকে না? এই প্যাসেজ জয়েন্ট অনেক সময় লকিং হতে পারে। অথবা T4 সারাউন্ডিং রিজিয়নে মাসল এবং ফেসিয়াল ভিতরে মুভমেন্ট রিস্ট্রিকশন হতে পারে, কিন্তু ইনফ্লামেশন, ঠিক আছে, ডিউ টু ইনফ্লামেশন, যার কারণে কী হয়? T4 সিনড্রোমের ব্যথার কারণে শোল্ডার জয়েন্টের ব্যথা হয়, T4 সিনড্রোমের ব্যথার কারণে ঘাড়ে ব্যথা হয়। এটা ডায়াগনোসিস করা, ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা ছাড়া অন্য কোনোভাবে টেস্ট করে এটা আনা যায় না, কারণ এটা অনেকেই ভুল করে দেয়। এই ওভারল্যাপিং ডায়াগনোসিস করতে যায়, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে যায়, সে ভুল করে দেয়। সে সবসময় আমরা দেখি যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, সার্ভাইকাল রিজনে আমরা খুঁজি কারণটা, তাই না? আর কারণটা আমরা খুঁজি শোল্ডার রিজন। কিন্তু T4 সিনড্রোম যখন হবে এবং মায়োফেসিয়াল সিনড্রোম, এই দুটো জিনিস কিন্তু ব্যথা তৈরি করার মূল কারণ। কারণ এটা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস দীর্ঘদিন থাকলে এটা মায়োফেসিয়াল সিনড্রোম হতে পারে, T4 সিনড্রোম হতে পারে।
ঘাড়ের ব্যথা দীর্ঘদিন থাকলে সেখানে টিফোসিস হবে। এবার আসি যে দীর্ঘদিন যদি পেইনফুল নেক থাকে, দীর্ঘদিন যদি পেইনফুল নেক থাকে তাহলে কি দীর্ঘদিন পেইনফুল নেক থাকার কারণে আমাদের সার্ভাইকাল রিজনে সার্ভাইকাল প্লেক্সাসের যে সমস্ত নার্ভগুলো আছে সেই সমস্ত নার্ভগুলোর ফলে কী হয় কম্প্রেশন হয়। কম্প্রেশনটা থাকার ফলে নার্ভের যে আমরা দুটো অংশ, একটা একজন আর একটা হলো মাইলিন শিট, তাই না? মাইলিন শিট কী করে আমাদের সেন্সরি ক্যারি করে সিএনএস পৌঁছায় দেয় এবং একজন কী করে মোটর ফাংশন হিসাবে কাজ করে। এখন এই যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যখন কোনো ইনফরমেশন পৌঁছাচ্ছে, তাই না, পৌঁছানোর ফলে ব্রেন কী করছে সেটা হাইপোথ্যালামাস ব্রেনের যে অংশটা আছে সে কী করতেছে এটা ইন্টারপ্রেট করতেছে, ইন্টারপ্রেট করে বলতেছে যে ওই রিজনে পেইন আছে। তাহলে এই শোল্ডার জয়েন্ট যেহেতু নার্ভ রিলেটেড, নার্ভের ইনারভেশন আছে, শোল্ডার জয়েন্ট আছে না, যত নার্ভ সার্ভাইকাল প্লেক্সাসের নার্ভ এটা আর্ম পর্যন্ত চলে গেছে, তাই না? এটা আমাদের C5, C3, C4, C8, T1, C6 এই যে নার্ভগুলো এগুলো সবগুলোই তো চলে গেছে আর আর্ম দিয়ে, তাই না? শোল্ডার জয়েন্ট ওভার নামে। তাহলে সেই কারণেও তো আমাদের শোল্ডার জয়েন্ট পেন হচ্ছে, স্ক্যাপুলার পেন হতে পারে, ঠিক আছে? এখন স্ক্যাপুলা যদি আমাদের কোনো কারণে স্ক্যাপুলা যদি ডিজেনারেটিভ হোক আর যে কোনো ডিজিজের কারণে হোক, যদি স্ক্যাপুলার ডিফর্মিটি থাকে বা স্ক্যাপুলার কোনো ফ্র্যাকচার থাকে সে কারণেও ব্যথা হতে পারে না? সুপিরিয়র ইনফিরিয়র স্ক্যাপুলা ফ্র্যাকচার বা আঘাতপ্রাপ্ত কারণে ব্যথা হতে পারে। এরপরে আসো যে গ্লিনো হিউমারাস জয়েন্ট যেটা আছে, এই গ্লিনো হিউমারাস জয়েন্টের হেড অফ দি হিউমারাস ফ্র্যাকচার হতে পারে, হেড অফ দি হিউমারাস ডিসলোকেশন হতে পারে না? হেড অফ দি হিউমারাস যখন ডিসলোকেশন হবে তাহলে কী হবে, সেখানে কিন্তু অ্যাভাসকুলার নেক্রোসিস হতে পারে। কেন বলবো অ্যাভাসকুলার নেক্রোসিস হতে পারে? যে হেড অফ দি হিউমারাসটা সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে ছিল, ভাসমান অবস্থা, সেখান থেকে যে আমি বলে আসছি যে নিউট্রিশন পাচ্ছিল, তাই না, প্রপার নিউট্রিশন পাচ্ছে, ব্লাড সাপ্লাই ঠিক মতো হয়েছে, ভাস্কুলার ভেসেলগুলো সঠিক ছিল না, ভেসেল সঠিক ছিল, ফলে ভাস্কুলার সাপ্লাই সঠিক হয়েছে। কিন্তু যখনই সে ডিসলোকেশন হয়ে তার সার্ভিকাল ফ্লুইড থেকে আউট হয়ে চলে আসলো তখন কী হবে, তার হেড অফ দি হিউমারাসটা শুকিয়ে যাবে না? শুকিয়ে গেলে কী হবে, সেখানে ভাস্কুলার ইনজুরি হবে না, ব্লাড সাপ্লাই হবে না, ফলে কী হবে, ইসকিমিক হবে। এটাকে আমরা বলি অ্যাভাসকুলার নেক্রোসিস। তখন এটা অ্যাভাসকুলার নেক্রোসিস। আমি আরেকটু সহজ উদাহরণ বলে দিই যে মাছ পানিতে যখন থাকে তখন তো সে সব কিছুই পাচ্ছে, যখন তাকে ডাঙ্গায় নিয়ে আসা হয়, শুকনো স্থলে নিয়ে আসা হয়, তখন কী হয়, কিছুক্ষণ থাকার পরে সে মারা যাচ্ছে। কারণ কি, সে অক্সিজেন পাচ্ছে না, ইসকিমিক হচ্ছে, ফলে তার টোটাল ব্লাড সাপ্লাই স্টপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমাদের এই শোল্ডার জয়েন্ট হবে। তারপরে আমাদের এখানে ক্যাপসুল যেটা আছে, ক্যাপসুল আইটিস হয়ে থাকে, ইনফ্লামেশন হয়ে থাকে, আমরা এটাকে বলি ক্যাপসুলাইটিস, তাই না? ভার্সা ইনফ্লামেশন হতে পারে, এটাকে আমরা বলি ভার্সাইটিস। ভার্সা যদি ইনফ্লামেশন হয় এটাকে আমরা বলি ভার্সাইটিস। এবার আসো, এখানে ক্যাপসুল ইনফেকশনও হতে পারে, আবার ভার্সা ইনফেকশন হতে পারে। তাহলে এখানে তো আবার আরেকটা জানা লাগবে যে এখানেও কিন্তু ডিফারেন্সিয়াল রাইটিস, আর ইনফ্লামেশন এক জিনিস আর হলো ইনফেকশন এক জিনিস। এবার হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ ইনফ্লামেশন, হোয়াট ইজ ইনফেকশন? স্যার, ইনফ্লামেশন এখানে হট কম্প্রেশন হবে, রেডনেস থাকবে, তারপরে সোয়েলিং থাকবে। ইনফেকশনে হট কম্প্রেশন, ইনফেকশনে হট কম্প্রেশন থাকবে কিন্তু রেডনেস থাকবে না। ইনফ্লামেশনের যদি আমরা কজ বলি ফার্স্টে, তো কজ স্যার সেখানে ব্লাড অ্যাকুমুলেট হবে এবং প্রচুর পরিমাণে পেইন থাকবে, রেডনেস থাকবে, সুইলিং থাকবে। ইনফেকশন হলে সেখানে কোনো প্যাথোলজিক্যাল কজ থাকবে, এটা প্যাথোলজিক্যাল কজ থাকবে, অর্থাৎ মাইক্রো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ঠিক আছে না, যে কোনো ধরনের অর্গানিজম দ্বারা সেখানে ইনফেক্টেড হয়। আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, হাউ উইল ইউ ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট ভার্সাইটিস or ভার্সা ইনফেকশন, ক্যাপসুলাইটিস or ক্যাপসুল ইনফেকশন, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট? আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো এই জন্য এভাবেই যে যখনই ইনফ্লামেশন হবে
সেখানে টেম্পারেচার থাকতেও পারে, নাও থাকতে পারে, ইনফ্লামেশন থাকতেও পারে, নাও থাকতে পারে, সুইলিং থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। পেন দুই জায়গায় থাকে, পেন দুই জায়গায় থাকবে, ইনফেকশনও পেন থাকবে আর ইনফ্লামেশনও পেন। ইনফেকশন যখন হবে তখন পেশেন্টের শরীরে ফিভার থাকবে, ক্ষুধামন্দা থাকবে, ওয়েট লস হবে, ঠিক আছে। আর ইনফ্লামেশন হলে তার কোনো ফিভার থাকবে না। আমাদের যদি ইনফ্লামেশন হয়, তুমি যদি অস্টোকাইনেমেটিক আর্থোকাইনেমেটিক মুভমেন্ট করো, মুভমেন্টগুলো আছে যেটা অস্টোকাইনেমেটিক, অল কাইন্ডস অফ ফিজিওলজিক্যাল মুভমেন্ট, নর্মাল মুভমেন্ট আমরা যেটা বলে থাকি, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন, অথবা যে কোনো ধরনের মোবিলাইজেশন যদি তুমি করো, সেই ক্ষেত্রে পেইন রিডিউস হবে ইনফ্লামেশনের ক্ষেত্রে। আর ইনফেকশনের ক্ষেত্রে যদি তুমি মুভমেন্ট করো তাহলে পেইন ইনক্রিজ করবে, কারণ সেক্ষেত্রে ইনফেকশন হয়ে গেছে, তাই না? এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলোতে কিন্তু আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারবো যে এটা ইনফ্লামেশন হয়েছে অথবা ইনফেকশন হয়েছে। আমরা যখনই একটা পেশেন্টকে যেই রিজনে চিকিৎসা করতে যাই না কেন, আমরা সবার আগে ওই রিজনটাকে কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট করে নেব এবং ডিফারেন্সিয়াল কিছু ডিজিজের সাথে ডায়াগনোসিস করে নেব, তুলনা করে নেব, ঠিক আছে। এখন সেখানে টিবি অফ দি হেড অফ দি হিউমারাসের টিবি হতে পারে না। আবার দেখা গেল যে এই যে আমরা বলছি শোল্ডার কমপ্লেক্স, তাহলে স্টারনাম এবং ক্লাভিকল আছে না, স্টারনাম ক্লাভিকলের সেখানে যে জাংশন আছে, লিগামেন্ট আছে, টেন্ডন আছে, সেখানে ইনফ্লামেশন আছে, অথবা সেখানে টিয়ার আছে, অথবা সেখানে ফ্র্যাকচার আছে। ফলে কী হবে, আমরা যখনই কোনো মুভমেন্ট করি, শোল্ডার জয়েন্টে ফ্লেকশন করি, অ্যাবডাকশন করি, আমরা অ্যাডাকশন করি, এটা শোল্ডার কমপ্লেক্সকে, তখনই কী হয়, অস্টোকাইনেমেটিক আর্থোকাইনেমেটিক বোথ মুভমেন্ট হতে হয়, এক্সেসরি মুভমেন্ট সবই হয়ে যায়, তাই না? তাহলে এই মুভমেন্টগুলো হইতে গেলে তাহলে আমার ওই যে 3টা জয়েন্টকে আমি বলছি, একটা আর্টিকুলেশন বলছি, সেটা লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে আমাদেরকে অ্যাসেসমেন্ট সেখানেও করতে হবে। তাহলে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্টে তার কোনো ইনফ্লামেশন আছে কিনা, তার কোনো এটাকে সাবলাক্সেশন আছে কিনা, ডিসলোকেশন আছে কিনা, সেখানে কোনো ফ্র্যাকচার আছে কিনা, সেখানে কোনো লিগামেন্ট টিয়ার আছে কিনা, মাসল টিয়ার আছে কিনা, সেখানে কোনো সুইলিং আছে কিনা, অ্যাবনর্মাল কোনো ডিফর্মিটি আছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। অনুরূপভাবে আমার শোল্ডার জয়েন্টটাও দেখতে হবে যে তার কোনো সালকাস সাইন আছে কিনা, ডিফর্মিটি আছে কিনা, শোল্ডার জয়েন্ট উপরে আছে কিনা, স্ক্যাপুলার সাথে যেহেতু জড়িত, স্ক্যাপুলার ইলিভেশন ডিপ্রেশন আছে কিনা, তার যে অ্যানাটমিক্যাল পজিশন থাকা দরকার তা আছে কিনা দেখতে হবে। এটা আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ঠিক আছে। এখন আমরা এখানে কিছু রেডিওলজিক্যাল আমরা বলতে পারি হাউ উইল ইউ ডায়াগনোসিস রেডিওলজিক্যালি অ্যান্ড প্যাথোলজিক্যালি, ঠিক আছে। আমরা তো ক্লিনিক্যালি এতক্ষণ বলে আসলাম, তাহলে এটা আমরা কীভাবে ডায়াগনোসিস আমরা ডায়াগনোসিস করতে পারবো। আমরা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস দেখতে পারবো, সেখানে আমরা এক্সরে করাতে পারি, এখানে আমরা সিটি স্ক্যান এমআরআই করাতে পারি, এবং আমরা এখানে আল্ট্রাসোনোগ্রাম করতে পারি সব টিস্যু দেখার জন্য। সব টিস্যু দেখলে আল্ট্রাসোনো দেওয়া যাবে, কিন্তু সবচেয়ে বেস্ট হবে এমআরআই করলে তুমি সব কিছুই পাচ্ছ। হ্যাঁ, এরপরে আসো প্যাথোলজিক্যাল কিছু টেস্ট আমরা দিতে পারি। যেহেতু আমরা সন্দেহ করতেছি যেখানে টিবি থাকতে পারে, এখানে আমার ইনফেকশন থাকতে পারে, যদি টিবি থাকে তাহলে টিবি রিলেটেড কিছু টিবি রিলেটেড কিছু টেস্ট দিতে হবে। কীরকম সেটা আমরা টিউবারকুলার টেস্ট দিতে পারি। নর্মালি আমরা এক্সরে করে দেখতে পারি সেখানে টিবি বোন আছে কিনা, অথবা সিটি স্ক্যান করে বা এমআরআই করে আমরা দেখতে পারি যে সেই লিভার আছে, তাতে লিভার আছে, সেখানে টিবি আছে কিনা, সেখানে কোনো টিউমার আছে কিনা, সেখানে কোনো ম্যালিগনেন্সি আছে কিনা, ঠিক আছে না? যদি ম্যালিগনেন্সি থাকে তাহলে কী হবে, এই পেশেন্টের পেন থাকবে, ওয়েট কমবে, শরীর কমবে, এবং তার নাইট পেন থাকবে, কন্টিনিউয়াস তার নাইট পেন থাকবে। এই যে কিছু কিছু ডিজিজের সাথে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। এরপর আসে আমরা প্যাথোলজিক্যাল যদি টেস্ট করি, প্যাথোলজিক্যালের মধ্যে আমরা সিবিসি টেস্ট করি। সিবিসি টেস্ট করলে কী হবে, টোটাল কাউন্ট ডাব্লিউবিসি 4000 থেকে 11000 নর্মাল, সেখানে বেড়ে যাবে। যদি অ্যাকিউট ইনফেকশন হয় টোটাল কাউন্ট বেড়ে যাবে, ঠিক আছে। আর ডিফারেন্সিয়াল যেটা কাউন্ট আছে, ডিফারেন্সিয়াল কাউন্ট ডাব্লিউবিসি যেটা, সেখানে কি আছে, পলি, ঠিক আছে, পলি অথবা নিউট্রো, লিম্ফোসাইট,
মনোসাইট ইসনোফিল বেসোফিল। এখানে যদি ক্রনিক ডিজিজ হয়, ক্রনিক ইনফেকশন হয়, তাহলে আমাদের এখানে লিম্ফোসাইটের সংখ্যাটা বেড়ে যাবে, ঠিক আছে। আর যদি অ্যাকিউট হয় সেক্ষেত্রে আমাদের নিউট্রোফিল বেড়ে যাবে, টোটাল পাবে, ঠিক আছে। এখানে আমাদের ফেভার কন্টিনিউয়াস থাকলে বা ক্যান্সার রিলেটেড কিছু থাকলে ইএসআর বেরোবে, কিন্তু ইএসআর কোনো স্পেসিফিক টেস্ট নেই। আমার ক্যান্সার ডায়াগনোসিস করতে গেলে ওই যে আমি বলছি এমআরআই সিটি স্ক্যান করতে হবে, আর কিছু ক্যান্সার মার্কার টেস্ট আছে, যেমন এপিএনএসি টেস্ট করতে হবে, এ ধরনের কিছু ক্যান্সার মার্কার টেস্ট করার পরে আমরা এটা ডায়াগনোসিস করতে হবে। আর যদি আমরা দেখি যে না এই ধরনের কোনো সাইন সিমটম নাই, তাহলে আমাদের এখানে কি আছে, অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হতে পারে, পেরিয়ার্থাইটিস হতে পারে, তাই না। সেটাকে আমরা বলি ফ্রোজেন সুগার, ফ্রোজেন সুগার যদি হয় তাহলে আমরা অন এক্সামিনেশন টেস্ট করতে পারি। এখানে আমরা 3 ফেজ টেস্ট করবো, তার আমরা ল্যাব টেস্ট করবো, ল্যাটারাল রোটেশন, অ্যাবডাকশন, মিডিয়াল রোটেশন এগুলো দেখবো, এবং তার ওয়াল ওয়েবমেন্ট টেস্টগুলো দেখবো, এগুলো দেখবো, এবং আমরা প্যাসিভলি মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন, ফ্লেকশন, এক্সটেনশন এগুলো দেখবো। দেখার পর আমরা বুঝতে পারবো যে এই পেশেন্ট অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস। কারণ অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস যদি থাকে সেখানে অন্য কোনো কিছু টেস্ট করে কিছু পাবো না, তুমি এক্সরে, সিটি স্ক্যান, এটা সেটা করে কোনো লাভ হবে না। এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসই যথেষ্ট। এখন ফিজিওথেরাপি যদি ভালোভাবে এটা ডায়াগনোসিস করতে পারে, ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট করতে পারে, তাহলে তার এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান দরকার নেই ক্লিনিক্যালি ডায়াগনোসিস। এবার আসলে যদি আমাদের এই নেক পেন থাকে তাহলে আমাদের ট্রিটমেন্ট কী হবে, ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, ঠিক আছে। পেনফুল শোল্ডারের অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনের উপর ডিপেন্ড করবে আমাদের ট্রিটমেন্ট, নাকি। আমরা ট্রিটমেন্ট এখানে করতে পারি কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটাকে আমরা বলি মেডিকেল ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্ট অথবা মেডিকেল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আমরা কী করতে পারি, NSAID, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস। তার সাথে আমরা যেহেতু এই ধরনের ওষুধগুলা শরীরে ইউজ করলে তার ইন্টেস্টিনাল পারফরমেশন হতে পারে, গ্যাস হতে পারে, যার জন্য আমরা এর সাথে প্রোটন পাম্প ইনহিবিটর দিতে পারি। বাজারে আমরা যেটা পাচ্ছি যে ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল আছে না, এই ধরনের ওষুধগুলো আমরা দিলে খালি গ্যাস্ট্রিক হবে না। আমরা খালি পেটে ওমিপ্রাজল দিতে পারি, ল্যান্সোপ্রাজল দিতে পারি, আর ভরা পেটে আমরা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস দিতে পারি। আরও যদি আমরা মনে করি যে না আমি এখানে স্টেরয়েড চিকিৎসা করি, তাহলে আমরা এখানে স্টেরয়েড ট্যাবলেটও দিতে পারি, আমরা স্টেরয়েড ইঞ্জেকশনও দিতে পারি, ইন্টারআর্টিকুলার, ঠিক আছে, ইন্টারআর্টিকুলার ইঞ্জেকশন দিতে পারি, দিলে এখানে খুব ভালো রেজাল্ট হবে ইন্টারআর্টিকুলার ইঞ্জেকশন। এটা গেল। আর আমরা কি করতে পারি মেডিকেলি কনজারভেটিভে, যে সেইখানে আমরা কিছু নর্মাল মুভমেন্ট আছে না, ফিজিওলজিক্যাল যে মুভমেন্টগুলো আছে সেটা আমরা করতে বলতে পারি, এবং তাকে হট ওয়াটারে ব্যাগ দিয়ে আমরা তাকে গরম সাইকেল রুমের প্রাইস। এবার আসলে সার্জিক্যাল কন্ডিশন। এখন সার্জিক্যাল কন্ডিশন তখনই দরকার পড়বে সেখানে যদি গ্রস কোনো ডিফর্মিটি থাকে, সেখানে যদি কোনো টিউমার থাকে, সেখানে যদি কোনো ম্যালিগনেন্সি থাকে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডিজিজ সেখানে সার্জিক্যাল ট্রিটমেন্ট যখনই হবে তখন থেকে আবার শুরু হবে ফিজিওথেরাপি। এরপরে আসে আমাদের ফিজিওথেরাপি ট্রিটমেন্ট কি, আমরা যদি দেখি যে এখানে কোনো রেড ফ্ল্যাগ সাইন নাই, অর্থাৎ টিউমার নাই, টিবি নাই, ঠিক আছে, এবং সেখানে কোনো ম্যালিগনেন্সি নাই, সেই ক্ষেত্রে আমরা কী করবো, যদি আমরা দেখতে না ইনফ্লামেটরি কোনো ডিজিজ আছে, হ্যাঁ, অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস হয়েছে, পেরিয়ার্থাইটিস হয়েছে, বার্সাইটিস হয়েছে, ক্যাপসুলাইটিস হয়েছে, সেক্ষেত্রে আমরা কী করবো, যে এখানে আমাদের কিছু ইলেকট্রোথেরাপি মডালাইটিস ইউজ করতে পারি, দরকারি পড়ে না এটা, ইলেকট্রোথেরাপি মডালাইটিস দরকারি পড়ে না। তুমি যদি দক্ষ ফিজিওথেরাপিস্ট হও, তুমি শুধু ম্যানুয়াল থেরাপি করে মিডলেন গ্রেড ইউজ করে এখানে তুমি রোগীটাকে একদম সম্পূর্ণ সুস্থ করতে পারো। তারপরে যেহেতু তুমি ফিজিওথেরাপিস্ট, তোমার ইলেকট্রোথেরাপি মডালাইটিস যেহেতু তোমার কাছে আছে, সেখানে তুমি শর্টার ডায়াগ্রাম দিতে পারো, আলট্রাসাউন্ড দিতে পারো। পেশেন্টকে পেন্ডুলার এক্সারসাইজ করাতে হবে, ওয়াল ক্ল্যাম্পিং এক্সারসাইজ করতে হবে, ট্রেসিং করতে হবে, এবং প্যাসিভলি মিডলেন গ্রেড অবলম্বন করে এক্সারসাইজ করতে হবে। সেটা কীরকম, যে আমার যদি পেইন শুধু কমাতে হয় আর স্পাজম কমাতে হয়,
সেখানে আমাকে মেথিলেন গ্রেড 1 এবং 2 করতে হবে। আর যদি সেপারেশন আইসোলেশন করা হয়, সেপারেশন করা হয়, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, গ্রেড 3, 4 ইউজ করতে হবে। আর যদি আমি আরও সেপারেশন করতে চাই, সেখানে আমাকে থার্স্ট করতে হবে। এখানে আরও কিছু টেকনিক আছে যে আমরা এখানে ডিস্ট্রাকশন করতে পারি, কম্প্রেশন করতে পারি, ঠিক আছে? এই ধরনের চিকিৎসাগুলো দিলে পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়ে যাবে। থ্যাংক ইউ।